ব্যানার এবং হেডলাইন থেকে বুঝছেন যে আমি কি বলেছি এবং কার কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে না, আর পরের কথাটা হচ্ছে যে আমার পারলে ঠেকা। তো আপনাদেরকে অনেকবার এর আগে অনেক ভিডিওতেই বলেছিলাম, আমি বুঝাইছিলাম যে ভাই বিএনপি নিষেধাজ্ঞা তুলবে না, কিন্তু এই যে বাংলাদেশের যেসব লোকজন আছেন বা যারা বিদেশে পলাতক যেসব নেতারা আছেন বহুতভাবে বলেছেন। বাংলাদেশের আমার ভাইয়েরা, আমার ছোট ভাই বোন, বড় বোন সবাই অনেকেই বিশ্বাস করেছিলেন এইসব বঙ্গু নেতাদের কথা। না, ভারতের সাথে একটা চুক্তি হয়েছে, ভারত বলে দিয়েছে নিষেধাজ্ঞা তুলিতে হইবে, না তুলিলে আপনাদেরকে ঠাই ঠাই ফাই ফাই করে ফালাই দেওয়া হবে, বহুত রকম চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে। আরে ভাই, সর্বপ্রথম কথাটা কি জানেন? চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে সেটা হচ্ছে যে অন্য কথা, তবে সেটা কি চুক্তি জানেন? সেটা হচ্ছে যে ভারতের অস্থিতিশীলতা তৈরি হয় এমন কোনো কাজ বাংলাদেশ করবে না বা বিএনপির গভর্নমেন্ট করবে না। যেমন যে 10 টাকা অস্ত্র যেমন এনেছিল সেই ধরনের কোনো কাজ যেমন বিএনপি করবে না, মৌলবাদীদের উত্থান ঠেকাবে এর দূর। আর ভারতের কাছে সবচেয়ে বড় যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ নিজেরা দাঁড়াইতে পারতেছে না ভাই, তারা দাঁড়াবে করাবে কে? সুতরাং জামাত আর বিএনপির মধ্যে থেকে বিএনপির ওদের একটু লিবারাল মনে হয়েছে, এই জন্য ওরা বিএনপির পাশে দাঁড়াইছে, জামাতের পাশে দাঁড়ায় না, কারণ মৌলবাদীদের বিশ্বাস নেই। এখন এই যে ধরেন আপনার বিএনপির পাশে দাঁড়াইছে, এইটা নিয়েও আমাদের মধ্যে অনেক কথাবার্তা। হ্যাঁ, ভারত মানে আওয়ামী লীগের ছাড়ি, আরে ভাই আওয়ামী লীগের ধৈর্য রাখারও কি আছে, ছাড়িয়ে দেওয়ারও কি আছে? আওয়ামী লীগের আশ্রয় দিয়ে রাখছে, কিন্তু কথা হচ্ছে যে ভাই যদি আপনি না দাঁড়াইতে পারেন আপনাকে কি কেউ ঠেলে দাঁড়া করাবে? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যখন ছোট ছিলাম বা আমাদেরই সন্তান তারা যখন হাঁটা শিখে না, তখন আমরা আঙ্গুল দিয়ে রাখি, একটা একটা আঙ্গুল দিয়ে তারা হাঁটতে থাকে, আসে হঠাৎ ছেড়ে দিই, হঠাৎ আবার ধরি, ছেড়ে দিই, পরে ধরি, এইভাবে করে মানে হাঁটা শিখাই। এক পর্যায়ে তাদের আর ধরতে হয় না। আওয়ামী লীগের অবস্থাটা এমন হয়েছে যে নেতাগুলা পলাইয়া গেছে, সব চোর চারটাগুলা, বাকি যারা আছে অনেক জেলে আছে, অনেকে পলাতক আছে, কারণ তারাও বুঝতে পারতেছে না কি হবে বা কি করতে চাইতেছে আওয়ামী লীগ। কোনো দিক নির্দেশনা তো নাই, সোজা কোনো দিক নির্দেশনা নাই। নেত্রী বলতেছে বারবার আপনারা দেশে ফিরে যান, দেশে ফিরে যান, দেশে ফিরে যান, কিন্তু নেতারা ফেরার মতন কোনো আগ্রহই নেই। আর সেই কথাটা কারা আগ্রহ নাই সেটাও আমি গত ভিডিওতে বলছি। এখন এই যে দেখেন 1 মাস হয় নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললো? যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলব না। ওরা কিছু কিছু কাজ করতেছে, করতে থাক, উদ্দুরি, এর বাইরে কিছু না। কারণ হচ্ছে ভাই ফখরুল ইসলাম আলমগীর কি জানে না যে আপনারা কি করবেন, আপনারা কেমনে আন্দোলন আবার চাঙ্গা করে ফেলবেন, কেমনে কি করবেন? এটা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানে। কারণ নেরা, বারবার বলি, নেরা বেলতলায় একবার যায়, 2 বার 3 বার 4 বার না। এরা এর আগে আপনাদের চান্স দিয়া দেখছে যে কি হয়। আপনার অনেকে এখন হয়তো আমার গালাগালি করতে না এটা হয় নাই। আরে ভাই 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নৃশংসভাবে পুরো পরিবার মৃত্যু হওয়ার পরে জিয়াউর রহমান চান্স দিছিলেন, সেই চান্সে উঠে এসে কি কি করতে পারেন সেটা পুরোটা দেখছে না বিএনপি? ধরেন আপনার কিছুই করেন নাই, তারপরে বিএনপির মনে এটা আছে যে কি করছিল না। 91 আপনার 96 2001 কিছুই করেন নাই, তো 91 96-তে কি কি গন্ডগোল হয়েছে এটা বিএনপি জানে না? কিভাবে লগি বইটা আন্দোলন সেখানে কি বিএনপি শিখে নাই? বিএনপি শিখছে তো। তো এখন সেই বিএনপি এখন আবার আপনাদের চান্স দিবে, এটা আপনারা ভাবলেন কেমনে? যে আপনাদের দুলার মতো এসে হলো যে যান আপনার নিষেধাজ্ঞা তুলে দেওয়া হইলো, আপনারা আসেন ভাইয়েরা একসাথে করি। না 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 না, আমাদের যেমন প্রধান শত্রু জামাত বিএনপি, বিএনপি জামাতেরও প্রধান শত্রু আওয়ামী লীগ। সুতরাং ওরা এমন একটা চান্স পাইছে যেই চান্স ওরা ছাড়বে না। কি করবেন? ইন্টারন্যাশনাল প্রেশার, অমুক তমুক। আপনাদের এর আগেও বলছি, আজকে আবার বলতেছি, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয়, এটা সত্য হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার যেটা মনে হয় বিএনপি দেখবেন অল্প কিছুদিনের ভিতরে কোনো একজনের দিয়া, বিএনপি না কোনো একজন ওই যে বটগাছতলার উকিলরে দিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিলের একটা রিট করাই দিবে হাইকোর্টে, আর ওইটা নিয়ে খেলতে থাকবে বিএনপি। ঠিক জুলাই সনদের মতো বলবে কি জানেন, ওইটা তো রিট করা আছে, আমরা কি বলবো, ওইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টই হবে। তাহলে করার কাজ কি? ওই যে বাকি অংশ পারলে ঠেকা, আমরাই আমাদের জায়গা দখল করতে হবে, আমরাই আমাদের মিছিল মিটিং ঠিক করতে হবে, আমরাই আমাদের নেতা নির্ধারণ করতে হবে। এখনো তৃণমূল পর্যায়ে অনেক নেতা আছে, আওয়ামী লীগের নেতার অভাব নাই, নেতা আছে, কিন্তু সেই নেতাদের স্বীকৃতি প্রয়োজন।
স্বীকৃতি প্রয়োজন যে তোমরা নেতৃত্ব দিয়া দল গুছাও, এটা স্বীকৃতি প্রয়োজন। আর এই স্বীকৃতি যতক্ষণ না দিবে ততক্ষণ ওই যে পলাতক নেতাদের কথায় টকশোতে আইসা, টকশোতে তো ডাকে না, আমাদের মতন আমরা যারা আছি তারা হয়তো ডাইকে আইনি, আমাদের কথায় কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, ওদের কথায় আর চিরা ভিজবে না। সুতরাং এখন তৃণমূলের যারা আছে তারা এবং বাংলাদেশে এখনো যেসব নেতারা আছে যারা পালায় নেয়, কষ্ট সৃষ্ট হত্যা মামলা ধামলা খাইয়াও যারা টিকে রয়েছে, এদের মাঝখান থেকে নেতা নির্ধারণ করতে হবে, এবং সেইটাও ভারপ্রাপ্ত দেওয়া হবে না, সোজা অমুক 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 কাজ করা, অমুক 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 বিভিন্ন জেলা উপজেলায় করতে হবে। তবে ওই যে আপনার ধরেন সিঙ্গাপুর বয়া রয়েছে, এই রাশিয়া বয়া রয়েছে, ইউরোপ আমেরিকাতে বসে রয়েছে, তাদেরকে দিবেন বা তাদের চালা চামুন্ডাদের দিবেন বা তাদের পোলাপাইনকে তৃণমূল বলে দিবেন, সেটাও মানবে না, নামাইতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আমরাই ঠেকাইতে হবে, আমরা এলাকায় যাইতে হবে, এলাকা দখল করতে হবে, আমরা হত্যা মত্তা জেল এগুলো আমরাই জুলুম করতে আমরা দিতে হবে। কিন্তু শর্ত আর একটা, পলাতক কোনো নেতাকে এরপর আইনা আমাদের মাথার উপর বসাইতে পারবেন না। সুতরাং ওই যে মাথার উপর বসানোর যে চান্স, ওই যে ভারপ্রাপ্ত দিয়ে দিয়ে রাখবেন, সেটা হবে না, ওগুলো বাদ, টোটাল বাতিল, টোটাল বাতিল। এই মুহূর্তে একটা কথা আছে, যুদ্ধ আর ভালোবাসা কোনো আইন মানে না। সম্মেলন হয়ে আপনি নেতা বানাইবেন অমুক, এখন টাইম নাই সম্মেলন হওয়ার, কোনো টাইম নেই সম্মেলন হওয়ার। এখন সোজা সোজা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা এইভাবে দিতে হবে। এখন আপনার ওই যে সম্মেলন করুন রে, আমি নেতা বানামু রে, অমুক আসবে রে, আমি তালি বাজাবো রে, সেই সময় আর নাই। এখন হিটের সময়, কারণ এখন খেলার একদম শেষ পর্যায়ে। গতকাল ফখরুল যেটা বলছে এটা তারেকের অনুমতি ছাড়া বলে নাই, বা অন্যান্য ওদের যে লবিং সেক্টর আছে তাদের অনুমতি ছাড়া বলে নাই। সুতরাং হেডামটা আমরা দেখাই, আমরা যাইতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই এক মাসে যা বলেছে যা করেছে, ভবিষ্যতে আরো কি কি হবে সেইটা দেখেন। তবে হ্যাঁ, ঈদের পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলেন, খাদ্য নিরাপত্তা বলেন, আনুষঙ্গিক সারা পৃথিবীটা একটা টালমাটাল হবে। আর এই টালমাটাল হচ্ছে যে আপনার আমার সুযোগ, এইটাকে কাজে লাগাইতে হইলে দেশে থাকা ছেলে পেলে নেতাগুলোরই খাড়া করাই দিতে বলে দিতে, তোরা করো। না করলে 1 মাস দেখবেন, 15 দিন 10 দিন দেখবেন পারে কিনা, না হলে আরেকজন একের পর এক উঠায় না করেন। মির্জা ফখরুল ইসলামকে বলেন মুখের উপরে, ওদের বুঝাই দেন যে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আন্দোলন করবো, তোরা পারলে ঠেকা। ভারতের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের চীন, সাগাং, কাচিন, 3 দেশের এই প্রদেশগুলো বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা আমেরিকার নেতৃত্বে পশ্চিমের খ্রিস্টান দেশগুলো বহু বছর আগেই তৈরি করে রেখেছে। আগে তাদের এই জোটে ইসরায়েলও ছিল। তখন প্ল্যান ছিল নতুন একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র হবে এই জায়গাটাতে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম ও মণিপুরে বেশ কিছু ইহুদি সম্প্রদায়ের মানুষ বাস করত, এখনো করেও, যারা নিজেদের বেনি মেনাসে বা মেনাসের বংশধর বলে দাবি করে থাকে। তাদের একটা অংশ, কিছু মানুষ ইসরায়েল তাদেরকে নিয়ে নিয়েছে, তারা ইসরায়েলে চলে গেছে। গত 40 বছরে প্রায় 7,000 জন মানুষ এখান থেকে ইসরায়েলে চলে গেছেন। এখনো প্রায় 6,000-এর বেশি বেনি মেনাসের সদস্য সেখানে রয়েছেন, যাদের 2030 সালের মধ্যে ইসরায়েলে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল সরকার। আর এর ফলে প্রথম দিকে যে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনার অন্যতম অংশীদার ছিল ইসরায়েল, তারা সেই জায়গা থেকে সরে এসেছে। কিন্তু তা বলে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার বাসনা যায়নি পশ্চিমী দুনিয়ার। ভেতরে ভেতরে সেই প্রচেষ্টা চালিয়েও যে যাচ্ছে তারা, তার একটা প্রমাণ মিলেছে মাত্র 3 দিন আগে। মিডিয়ার সৌজন্যে এই খবর আপনাদের নজরে পড়েছে নিশ্চয়। খবরটা হলো, কলকাতা বিমানবন্দরে এক মার্কিন নাগরিক ভারতের সন্ত্রাস বিরোধী সংস্থা
এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। ওই একই দিনে উত্তরপ্রদেশের লখনৌ বিমানবন্দরে এবং নয়াদিল্লি বিমানবন্দরেও এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে 3 জন করে, 2 জায়গাতেই 3 জন করে, মোট 6 জন ইউক্রেনের নাগরিক, সর্বমোট 7 জন। একবার দেখে নিন যারা ধরা পড়েছে সেই মহাপুরুষদের ছবিগুলো একবার দেখে নিন একটু। এরা আলাদা আলাদা বিমানবন্দরে ধরা পড়েছে বটে, তবে তারা যে একসঙ্গে এক জায়গায় গিয়েছিল তার প্রমাণ পেয়েছে এনআইএ, কিন্তু তারা এসেছে আলাদা আলাদা বিমানবন্দরে। কেন? এটাও একটা বড় প্রশ্ন, আসবো সেই প্রশ্নের উত্তরেও। একসঙ্গে থাকার পর এমন পৃথক যাত্রা কেন? তারা কি উদ্দেশ্যে ভারতে এসেছেন? ভারতে আসার পর কি করেছেন? আজকের ভিডিওতে আমরা সেই সব নিয়ে কথা বলবো, এবং সব শোনার পর আপনারা বুঝতে পারবেন এই উপমহাদেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, মায়ানমার নিয়ে এই 3টে দেশের কিছু কিছু জায়গা কেটে নিয়ে মার্কিন নেতৃত্বে পশ্চিমী দুনিয়া কি করতে চলেছে। এটা এমন এক ঘটনা যা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, ভারতের উত্তর পূর্বে বিচ্ছিন্নতাবাদ, মিয়ানমারের অস্থিরতা, বাংলাদেশে বিদেশি ঘাঁটি তৈরি, নেটওয়ার্ক, ড্রোন ওয়ারফেয়ার এবং বড় শক্তিগুলোর ভূ রাজনৈতিক ষড়যন্ত্র সব কিছুকে একসঙ্গে মিলিয়ে ঝুলিয়ে সামনে নিয়ে এসেছে। 15 থেকে 17 মার্চের একাধিক রিপোর্টে, যেমন হিন্দুস্তান টাইমস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, আকাশবাণী যেটা ভারতের রাষ্ট্রীয় বেতার কেন্দ্র, তারা জানাচ্ছে যে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রাইম ইনস্টিটিউশন এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 6 জন ইউক্রেনীয় এবং 1 জন মার্কিন নাগরিককে একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করেছে, এবং দিল্লির বিশেষ আদালত তাদের 11 দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে। এনআইএ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা ভিসায় ভারতে এসে মিজোরামের সুরক্ষিত এলাকায় গোপনে ও বিনা সরকারি অনুমতিতে প্রবেশ করে, সেখান থেকে মিয়ানমারে যায় এবং বিভিন্ন এথনিক আর্মড গ্রুপসের সঙ্গে যোগাযোগ তৈরি করে। আরও গুরুতর অভিযোগ হলো এই নেটওয়ার্কের সঙ্গে ড্রোন অপারেশন, ড্রোন পার্টস অ্যাসেম্বলি, জ্যামিং টেকনোলজি এবং মডার্ন ওয়ারফেয়ার ট্রেনিংয়ের, কি করে যুদ্ধ করতে হয় আজকে, সেই সমস্ত কিছুর সংযোগ ছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই কিছু বিদেশি প্রাইভেট অপারেটরের কাজ, নাকি এর পেছনে আরো বড় কোনো রাষ্ট্রীয় মদত আছে? আজ এখানে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, তবে আবেগ নয়, তথ্য ধরে, স্লোগান নয়, স্তর ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আমরা উত্তর খুঁজব। প্রথমে একদম পরিষ্কার করে নেওয়া দরকার, এই মামলায় আপাতত যে জিনিসগুলো জনসমক্ষে আছে সেগুলো হলো কয়েকজনের গ্রেপ্তারি, তাদের আদালতের রিমান্ড আদেশ, অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তাদের জাতীয়তা, এবং এনআইএ যে অভিযোগ করেছে তার সারাংশ। একে একে বলবো সে কথা। প্রকাশ্য রিপোর্ট অনুযায়ী এই 7 বিদেশিকে 13 মার্চ 2026-এ একটি সমন্বিত অভিযান মানে কোঅর্ডিনেটেড অ্যাকশনে ধরা হয়। এর মধ্যে আছে মার্কিন নাগরিক ম্যাথিউ আরন ভ্যান ডাইক, তাকে কলকাতা বিমানবন্দর থেকে, 3 ইউক্রেনের নাগরিককে লখনৌ বিমানবন্দর থেকে, এবং বাকি 3 ইউক্রেনীয়কে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা কবে ভারতে আসে? গুরুত্বপূর্ণ বিষয় হলো সবার ভারতে প্রবেশের নির্দিষ্ট তারিখ এনআইএ প্রকাশ্যে জানায়নি। এমনও হতে পারে যে সবাই একসঙ্গে
না এসে, একসঙ্গে না এসে ভাগে ভাগে বিভক্ত হয়ে ভারতে এসেছে, যাতে অভিবাসন দপ্তরের চোখে ধুলো দেয়া যায়, কোন রকম সন্দেহ তাদের নিয়ে না ওঠে। এনআইএর এফআইআর উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্য রিপোর্টগুলো বলছে, কমপক্ষে 14 জন ইউক্রেনীয় নাগরিক আলাদা আলাদা তারিখে সম্প্রতি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঢুকেছিল এবং গ্রেপ্তার হওয়া এই 6 ইউক্রেনীয় সেই বড় দলের অংশ বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনগুলো আরও বলছে, তারা ভারতে ঢোকার পর প্রথমে অসমের গুয়াহাটি যায়। মার্কিন নাগরিক ভ্যান ডাইক ওই ইউক্রেনীয় দলের সঙ্গে ঠিক কোন পর্যায়ে যুক্ত হন তা এনআইএ রিপোর্টে স্পষ্ট নয়, অন্তত স্পষ্ট হলেও সেটা সংবাদ মাধ্যম জানতে পারেনি। তবে যা জানা যাচ্ছে, এই মার্কিন নাগরিক হলেন দলটির মাথা। তার সম্পর্কে যা জানা যাচ্ছে, তিনি মার্সেনারি বা ভাড়াটে সেনার একটি দল পরিচালনা করেন এবং একজন সিআইএ অ্যাসেট। সিআইএর হয়ে বিভিন্ন গোপন অভিযানে আগেও তিনি অংশ নিয়েছেন। তিনি সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান সহ আরও কিছু দেশে সিআইএর হয়ে গোপন অপারেশনে অংশ নিয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের হাতে এই তথ্য এসেছে যে ইরানের সর্বোচ্চ সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেইনিকে হত্যার পর, এবং তিনি এই যে আমেরিকান ভ্যান ডাইক, তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে এই লড়াইয়ে তিনি কিভাবে কতটা অংশ নিয়েছেন এবং আগামী দিনে অংশ নেবেন, সেই কথাটা সেখানে তিনি বলেন তার পোস্টে। গুয়াহাটি হয়ে এই দলটা প্রথমে মিজোরামে প্রবেশ করে, বিনা পারমিটে চলে যায় সীমান্ত এলাকায়। বিনা পারমিট বলা হচ্ছে এই জন্য যে এই সমস্ত এলাকায় বিদেশিদের যেতে গেলে ভারত সরকারের অনুমতি দরকার হয়। আদালতে এনআইএর সাবমিশন থেকে জানা যায়, মিজোরাম থেকে এই দলটি এবং এই দলে কতজন ছিল সেটাও কিন্তু চার্জশিটে আসেনি, আস্তে আস্তে আসবে। এই দলটি এবং সঙ্গে আরও কয়েকজন সদস্য মিয়ানমার চলে যায়। সম্ভবত দলের কয়েকজন সদস্য মিয়ানমারের থেকেও গেছে, কারণ 14 জনের দলের 7 জন ধরা পড়লেও বাকিদের হাল হকিকত এখনো কিন্তু পাওয়া যায়নি। এনআইএর সন্দেহ, এরপর দলটির একটি অংশ কয়েকজন ওখানে থেকে যায় মিয়ানমারে, এবং মিয়ানমারের যে চীন প্রদেশ আছে, চীন এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার দিয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে, ওই বান্দরবান এলাকায়, এই সমস্ত এলাকায়। তাদের কয়েকজন বাংলাদেশে থেকে গেছে বলেও প্রাথমিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। প্রকাশ্য রিপোর্ট বলছে, গুয়াহাটি থেকে তারা মিজোরাম যায়, কিন্তু ফরেন ন্যাশনালসদের জন্য দরকারি যে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট, প্রোটেক্টেড এরিয়া পারমিট, সেটা তারা নেয়নি। তার মানে তারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করে এবং সেখানে এথনিক আর্মড গ্রুপস, এরা কারা? মূলত খ্রিস্টান বিভিন্ন সংগঠন, তাদের সঙ্গে যোগাযোগ করে, এমনটা কিন্তু এনআইএ আদালতে তাদের সাবমিশনে বলেছে। কিন্তু ঠিক কোন দিন তারা মিজোরামে ঢোকে বা ঠিক কোন দিন মিয়ানমারে যায়, সেই নির্দিষ্ট তারিখগুলো এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। কিন্তু রিপোর্টে বলা হয়েছে তারা মিজোরাম হয়ে মিয়ানমারে একাধিকবার যাতায়াত করেছিল, বাংলাদেশেও গিয়েছিল, কিন্তু সেসব সফরের তারিখও প্রকাশ্যভাবে দেয়া হয়নি, হয়তো আস্তে আস্তে বেরোবে। এখন পর্যন্ত, কারণ যত তদন্ত হবে, যত তাদেরকে জেরা হবে, তত তো খবর বেরিয়ে আসবে। এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য যে টাইমলাইন, সেটা হলো
আলাদা আলাদা তারিখে কমপক্ষে 14 জন, মানে তার থেকে আরো বেশি থাকার সম্ভাবনা। তারা ইউক্রেনের অধিবাসীরা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসে দিল্লিতে। তারপর তারা গুয়াহাটি যায়। দিল্লি ছাড়া অন্যান্য বিমানবন্দরেও এসেছে কিনা সেটাও কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। তা গৌহাটি থেকে তারা মিজোরাম যায় প্রয়োজনীয় পারমিট ছাড়া। তারপর মিয়ানমারে অবৈধভাবে প্রবেশ করে, সম্ভবত দলের কয়েকজন মিয়ানমারে থেকে যায়। এরপর তারা সবাই কিংবা কয়েকজন বাংলাদেশেও আসে। সেখানে দলের অন্তত 3 জন সদস্য থেকে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারা মিশে আছে চট্টগ্রামে ডেরা বেঁধে থাকা মার্কিন সেনাদের সঙ্গে। বাংলাদেশ থেকে দলের এই 6 জন যারা ধরা পড়েছে তারা এবং তাদের নেতা মার্কিন মার্সেনারি ম্যাথু আরন ভ্যান ডাইক গুয়াহাটিতে ফেরে গুয়াহাটিতে একত্র হয় ও সেখান থেকে কলকাতা, লখনৌ ও দিল্লির বিমানে ওঠে 13ই মার্চ 2026-এ। আর সেদিনই তাদের এই 3 বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। কেন তারা কলকাতায় আসে? কারণ সন্দেহ করছে এনআইএ যে কলকাতাতেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ডটার একটা সেন্টারের মধ্যে কলকাতাকে রেখে দিয়েছে। অর্থাৎ কলকাতায় যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের সাথে তাদের যোগাযোগ আছে এবং তার জন্যই তারা কলকাতায় এসেছিল কিছু নির্দেশ কিংবা কিছু খবর দেওয়ার জন্যে। এছাড়া লখনৌতে সেখানেও তাদের যাওয়ার কারণও হচ্ছে এইটা, লখনৌতেও রয়েছে তাদের নিজেদের লোকজন। আর দিল্লিতে তো আছে, দিল্লির বিমানে তারা উঠেছে এবং ধরা পড়েছে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে 7 বিদেশিকে দিল্লির এনআইএ আদালতে তোলা হয়। আদালত তাদের 27শে মার্চ পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠায়। আর এএনআই তাদের রিপোর্টে বলা হচ্ছে এই বিদেশি নাগরিকদের এথনিক ওয়্যার গ্রুপস অফ মিয়ানমার, মানে খ্রিস্টান বিভিন্ন গ্রুপ তাদের সঙ্গে যুক্ত বলে এনআইএ অভিযোগ করেছে এবং তাদের বিরুদ্ধে দেশকে বিচ্ছিন্ন করার চক্রান্ত এবং ইউএপিএ আনঅথরাইজড অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট সহ একাধিক গুরুতর ধারায় তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টিভি এবং মানি কন্ট্রোল এই 3টে রিপোর্টেই বলা হয়েছে তারা ভারতে ভালো মাত্রায় অত্যন্ত উঁচু মানের ড্রোনের পার্টস নিয়ে চলে আসে, মায়ানমারে নিয়ে যায়, সেখানকার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় সংগঠনের সঙ্গে মিলিত হয়, ড্রোন অ্যাসেম্বল করে, ড্রোন ভিত্তিক প্রশিক্ষণ দেয়, সেই সঙ্গে সামরিক কৌশল নিয়ে আলোচনা চলে। বলা যাচ্ছে এনআইএ যেটা বলেছে এই ড্রোনের পার্টস, ড্রোন যেগুলো সেগুলো তারা নিয়ে এসেছে ইউরোপ থেকে। এবার আসি এই ঘটনায় সিআইএ ইউক্রেন ও রাষ্ট্রীয় যোগ সাজসের প্রশ্নটিতে। মানে আমি ওই যে বলেছিলাম না, এরা প্রাইভেট অপারেটর নাকি রাষ্ট্র দ্বারা প্রেরিত সংগঠনের হয়ে এরা কাজ করছে, যা এই প্রসঙ্গের সবচেয়ে সন্দেহের ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিককে অনেক রিপোর্টে ম্যাথিউ ভ্যান ডাইক নামে চিহ্নিত করা হয়েছে এবং কিছু প্রতিবেদনে তার পরিচয়ে মার্সেনারি মানে তারা হচ্ছে ভাড়াটে সেনা বা সিআইএ অ্যাসেট বলেও উল্লেখ করা হয়েছে। সিআইএ মানে আমেরিকার সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের অ্যাসেট বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে এই ভ্যান ডাইকের পুরনো কর্মকাণ্ডের পুরো পরিচয় ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে প্রকাশ হয়ে গেছে। ফলে তিনি যে সিআইএর একজন এজেন্ট বা অ্যাসেট সেটা অস্বীকার করার জায়গায় নেই আমেরিকা। ফলে দিল্লির মার্কিন দূতাবাস বেশ বিড়ম্বনায় পড়েছে। কোনো বিদেশি নাগরিক গ্রেপ্তার হলে সে দেশের দূতাবাসকে সেই সংবাদ অবিলম্বে জানাবার নিয়ম আছে। দিল্লির মার্কিন দূতাবাসকে ভ্যান ডাইকের গ্রেপ্তারি সম্পর্কে জানালে মার্কিন দূতাবাস কিন্তু খুব সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে।
সংবাদ সংস্থা এনডিটিভি জানাচ্ছে, এই গ্রেপ্তারের পরে মার্কিন পক্ষ শুধু বলেছে তারা পরিস্থিতি জানে